মোবাইল ফোন স্ক্রলিং আসক্তিতে বাড়ছে শারীরিক মানসিক সমস্যা। 68% তরুণের দৈনিক 5 ঘন্টা কেড়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া। পড়াশোনায় মনোযোগ হারিয়ে বাড়ছে হতাশা। তারের পর এবার গাইবান্ধার মৌলানা ভাসানী সেতুর 2 শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি। এখনো সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। অন্ধকারে ঘটছে দুর্ঘটনা, বেড়েছে ছিনতাই। নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণ, প্রভাবশালীদের দখলে ঠাকুরগাঁওয়ের স্টেশন রোড বাজার। অবৈধ স্থাপনা সরাতে পৌরসভার নির্দেশ মানেনি দখলদাররা, কঠোর ব্যবস্থার আশ্বাস। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতীয় চাল আমদানি। কেজিতে 3 থেকে 4 টাকা দাম কমায় খুশি ভোক্তা। বাজার নিয়ন্ত্রণে আমদানি অব্যাহত রাখার দাবি। এবং অজানা রোগে জনমনে আতঙ্ক। রংপুরের পীরগাছায় অসুস্থ গবাদি পশুর সংস্পর্শে সংক্রমিত 2 শতাধিক মানুষ। কিছুই জানে না, দাবি প্রাণী সম্পদ বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি কনক আজাদ। মোবাইল ফোন স্ক্রলিং আসক্তিতে বাড়ছে সমস্যা। গবেষণা বলছে 68% তরুণের দৈনিক 5 ঘন্টার বেশি সময় কেড়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া। পড়াশোনায় মনোযোগ হারিয়ে বাড়ছে হতাশাও। তবে এই বিষয়ে সচেতনতার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। মোবাইল স্ক্রিনে একের পর এক স্ক্রল, এভাবেই পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা। ভার্চুয়াল দুনিয়ায় হয়ে উঠেছে চিন্তার উৎস, যা মানসিক জগৎকে প্রভাবিত করছে। ইউনিসেফের এক গবেষণা বলছে বাংলাদেশের 81.2% শিশু কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন সময় কাটায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে 68% তরুণ প্রতিদিন গড়ে 5 ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছে। আমাদের যে কোনো ক্লাস দিলেও আমরা সেটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের নোটিশ গ্রুপে পাই। এমন হয় যে ঘুম থেকে উঠেই দেখি যে নোটিশ আছে কিনা। আমি কোন সাইডটা বেছে নেব সেটা আমার উপর ডিপেন্ড করবে। আমি যদি ভালো সাইডটা বেছে নিই সো ভালোটা আসবে, আর যদি খারাপ সাইড বেছে নিই তাহলে খারাপটা। সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিক থাকলেও অতিরিক্ত আসক্তির ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলছে। একই সঙ্গে বাড়ছে হতাশা, পরিবর্তন হচ্ছে মূল্যবোধেরও। ওদের ভিতরে এক ধরনের কম্প্যারিজন চলে আসতেছে সবার সাথে। যখন ওরা সবার সোশ্যাল লাইফ দেখছে, সবাই ট্যুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, হ্যাঁ, ব্লগিং করতেছে, ওদের ভিতরে কিন্তু একটা কম্প্যারিজন চলে আসে। কখনো কখনো এই কম্প্যারিজন থেকে কিন্তু এক ধরনের ডিপ্রেশনও সৃষ্টি হয়। চিকিৎসকদের মতে সোশ্যাল মিডিয়ায় আসক্তি রোধে প্রথম পদক্ষেপ নিতে হবে পরিবার থেকে, সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে যুক্ত করা সহ গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা বাচ্চার সামনে যদি আমরাই বেশি বেশি টাচ ফোন ইউজ করি, তাহলে তাকে কিন্তু আমরা নিষেধ করার সেই নৈতিক জায়গাটা হারিয়ে ফেলবো। সুতরাং আমাদের সচেতন হতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা না, পুঁথিগত বিদ্যার বাইরে চরিত্র গঠন, হ্যাঁ, মোরাল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোও কিন্তু আমাদের পরিবার বা স্কুল কলেজে শেখাতে হবে। গবেষকরা বলছেন প্রযুক্তির এই সময়ে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ার বড় প্রভাব থাকলেও প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে প্রযুক্তিকে নিয়ন্ত্রণে সচেতন হওয়ার বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ডক্টর আব্দুল মতিন। আমরা সরাসরি যাচ্ছি তার নিশাতের কাছে। নিশাত, গবেষণা বলছে প্রতিদিন অন্তত 5 ঘন্টা করে দেশের 68% তরুণ সোশ্যাল মিডিয়া তাদের সময় ব্যয় করে, এবং গবেষণা বলছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্ত হবার কারণে মনোজাগতিক নানা ধরনের পরিবর্তন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তির ফলে তরুণ সমাজের আসলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এ থেকে পরিত্রাণে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আব্দুল মতিন। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আসলে আমরা দেখছি যে এই মুহূর্তে শিশু থেকে শুরু করে তরুণরা সোশ্যাল মিডিয়া অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে। এটির আসলে কারণটা কি এবং এ থেকে পরিত্রাণে আমাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের যে টপিকসটা মোবাইল আসক্তি এবং শিশু কিশোরদের ভিতরে আসক্তিটা বেড়ে যাওয়া, তো সবচেয়ে বড় যে বিষয়টা যে ছোটবেলা থেকেই একটা শিশুর মস্তিষ্ক অনেক বেশি বড়দের চাইতে বেশি সংবেদনশীল থাকে। তারা যে জিনিসগুলোতে সহজে তারা আনন্দ পায় সেই জিনিসগুলোতে তারা ঝুঁকে পড়ে বেশি।
তো মোবাইল এখানে দেখা যাচ্ছে যে মানুষ যখন মোবাইল ব্যবহার করে বা শিশু কিশোররা যখন মোবাইল ব্যবহার করে বিভিন্ন ব্রাউজ করে বিভিন্ন বিষয় দেখে আনন্দ পায়, তাদের ব্রেন থেকে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান তৈরি হয়, যেটা তার ওই কাজের প্রতি আনন্দ তৈরি করে এবং সে বারবার ওই কাজটা করার জন্য তাকে উৎসাহিত করে। একটা পর্যায়ে এই ব্যবহারের উপরে বা তার ইচ্ছার উপরে যখন তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখনই সেটাকে সাইকিয়াট্রির ভাষায় এটাকে বলা হয় আসক্তি। তো এটা বিভিন্নভাবে হয়, যেমন ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে একটা বাচ্চা কাঁদছে, তার বাবা মা তার হাতে মোবাইলটা ধরাই দিল যে এটা কোনো টিকটক বা কোনো একটা গেম বা কোনো একটা মানে কার্টুন এটা তার সামনে দিয়ে দিল, সে কান্না থেমে গেল। বা খাওয়ানোর সময় খাওয়ার চলে বাচ্চা খেতে যাচ্ছে না, মোবাইলে কিছু একটা দিয়ে ওইটা দেখতে দিল, এর ভিতরে সে খাওয়ানো শুরু করলো। এইভাবে কিন্তু আমাদের অভিভাবকটা অনেক সময় না বেছে তাদের বাচ্চাদেরকে এই মিডিয়ার প্রতি আসক্ত করে ফেলছে। এবং বাচ্চারা যেহেতু একটু আবেগপ্রবণ বেশি হয়, আমাদের মতো বড়দের মতো তারা তাদের আবেগটাকে এত বেশি নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে সহজেই তারা যেটাতে আনন্দ পায় ওইটার প্রতি তারা বেশি ঝুঁকে পড়ে। আমরা দেখছি যে 68% তরুণ প্রতিদিন 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া তাদের সময় ব্যয় করছে এবং এক ধরনের আসক্তি বলা যায়। এই মুহূর্তে আসলে আমরা তো আসলে ইন্টারনেট ব্যবহারের এই মুহূর্তে বিকল্প নেই প্রযুক্তির সাথে না থাকার। আসলে আমরা প্রতিকারের জন্য কি কি ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে? গবেষণায় যে দেখা গেছে যে 68% মানে কিশোর বা শিশু কিশোর তারা ব্যবহার করছে, তার ভিতরে কিন্তু তারা একটা জিনিস বলছে যে প্রায় 32% তারা প্রায় সবসময় তাদের মোবাইল চালু রাখে, বন্ধ করে না, এবং তারা গড়ে প্রায় 3 থেকে 5 ঘন্টা প্রতিদিন তারা ইউজ করছে, যেটা কিন্তু আমাদের মন এবং আমাদের শরীরের উপরে এর বিরূপ প্রভাব বিদ্যমান। বেশি মোবাইল দেখার কারণে তারা কিন্তু একদিকে যেমন শারীরিক ক্ষতি হচ্ছে, অর্থাৎ এটা যেমন তাদের মস্তিষ্কে এই বিকিরণটা তাদের মস্তিষ্কে ক্ষতি করছে, তাদের অনেক সময় গবেষণায় দেখা গেছে এটা কান বা ব্রেনের টিউমার পর্যন্ত হতে পারে। বা একইভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে তাদের ড্রাই আই সিনড্রোম বা কম্পিউটার ভিশন সিনড্রোম বা তাদের রেটিনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো বা অনেকের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, এগুলো হচ্ছে। আবার মানসিকভাবে দেখা যাচ্ছে যে সে সারা রাত, আপনি বলছেন যে নানা ধরনের শারীরিক জটিলতা তারা ভুগতে পারে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তির কারণে কি কি ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে শিশু থেকে তরুণ পর্যন্ত, এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে যুক্ত করা সহ অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সবকিছু মিলে আজকে আমার কাছে আলোচনার বিষয়বস্তু এই ছিল, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডাক্তার আব্দুল মতিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে। এখনো উদ্ধার হয়নি গাইবান্ধার মৌলানা ভাসানী সেতুর চুরি হয়ে যাওয়া বিদ্যুতের তার। চুরির ঘটনার 5 দিন পরও সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। এর মধ্যে আবার নতুন করে চুরি হয়েছে সেতুতে লাগানো 2 শতাধিক রিফ্লেক্টর লাইট। এতে সন্ধ্যার পর অন্ধকারচ্ছন্ন থাকছে সেতু ও আশেপাশের এলাকা। এদিকে আলো না থাকায় ঘটছে দুর্ঘটনা, চুরি, ছিনতাই। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস দিয়েছে এলজিইডি। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরেই 21 আগস্ট 6টি ল্যাম্পপোস্টের দুপাশের 310 মিটার বিদ্যুতের তার চুরি হয়। এর রেশ কাটতে না কাটতেই 24 আগস্ট সেতুর 2 শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। স্থানীয়রা জানান, উদ্বোধনের পর থেকে প্রতিদিন সেতুর ওপর দিয়ে হাজারো যানবাহন চলাচল করছে। সেতুটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন, কিন্তু সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়ক সহ পুরো সেতু। লাইট চুরি হওয়ার কারণে আমরা অন্ধকারে আছি। ছিনতাই হবে, মিনতাই হবে, ডাকাতি হবে, একটি হবে, এগুলো তো কেউ গুরুত্ব নিচ্ছে না কেউ। এলাকাবাসীর অভিযোগ, সেতু ও সড়ক পারাপারে রাখা হয়নি ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। এই ব্রিজের ব্যাপারে কোনো প্রশাসনিক কোনো উদ্যোগই নাই। আমরা দুই পক্ষেই পুলিশ ক্যাম্প চাই। তবে শীঘ্রই বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস এলজিইডির। অপ্রীতিকর এসব ঘটনা বন্ধে স্থানীয় জনগণের সহায়তা চান সংশ্লিষ্ট কর্মকর্তা। সর্বসাধারণ অত্র এলাকার লোকজন এটা নিরাপত্তা বিধান কিংবা একটু সচেতন না হয়, তাহলে সার্বিকভাবে আমাদের জন্য বৃষ্টি আলোকময় রাখা একটু কষ্টসাধ্য হবে। 1490 মিটার দীর্ঘ মৌলানা ভাসানী সেতু নির্মাণে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। সেতু এবং দুই পারের মানুষের যোগাযোগের সার্বিক নিরাপত্তায় সেতুর দুই প্রান্তে 2টি পুলিশ বক্স স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী স্টেশন রোড বাজার এখন প্রভাবশালীদের দখলে। নিয়মের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। অবৈধ স্থাপনা সরাতে পৌরসভার নির্দেশও মানেনি অবৈধ দখলদাররা। তবে এবার কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দেখে আবাসিক এলাকা মনে হলেও এটি ঠাকুরগাঁও পৌরসভার স্টেশন রোড বাজার। একসময় এই বাজারে বিভিন্ন জেলার পাইকাররা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও গবাদি পশু কেনাবেচা করলেও এখন জৌলুস হারিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা বাজারের জায়গা দখল করেছে। নিয়মের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। দিন দিন জায়গা সংকটের কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন জেলার বাইরের পাইকাররা। বেচাকেনা কমে যাওয়ায় বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা। যেখানে সেখানে দখল করে মানে একটা দোকান 3টা উড়ান। এটা সম্পূর্ণ তো অবৈধ দখল, এটা তো সম্পূর্ণ খাস। গাড়ি ঘোড়ার জঞ্জাট খুব, রাস্তার মধ্যে গাড়ি যেতে পারে না। বাজার জায়গা বাজার থাকবে, এখানে আবাসিক ভবন কেন করে উঠবে? অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এরই মধ্যে পৌর কর্তৃপক্ষ প্রচারণা সহ তালিকা করে কয়েকবার চিঠি দিয়েছে অবৈধ দখলদারদের। তবে তার তোয়াক্কা করেনি দখলদাররা। এবার কঠোর ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। উন্মুক্ত জায়গায় সাধারণ মানুষ বসে বা কেনাবেচা করতে পারে সেই জায়গাটা আমরা প্রথমে খালি করব এবং পরবর্তীতে আমরা এটাকে পুরো যে এখন ইজারা দেওয়া হচ্ছে, কিন্তু সেটা যে কাঙ্ক্ষিত যে ইজারা মূল্য পাওয়া সেটা আমরা পাচ্ছি না। সেই ব্যবস্থা আমরা অতি শীঘ্রই নেব। পৌরসভার তথ্য মতে 17 বছর আগেও হাটটি ইজারা দেওয়া হয়েছিল 5 লাখ টাকায়। দখলের কারণে তা কমতে থাকায় গত বছর ইজারা দেওয়া হয়েছে মাত্র 70,000 টাকায়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিভাগীয় সময় আরো থাকছে। সিন্ডিকেটের কবলে দিনাজপুরের বিরামপুরের সারের বাজার। দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। অস্বীকার ডিলারদের, কঠোর ব্যবস্থার আশ্বাস কৃষি বিভাগের। রংপুরের পীরগাছা উপজেলায় গবাদি পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে অজানা এক রোগ। শরীরের প্রথমে ফুসকুড়ি, পরে ঘা, এরপর তা থেকে গভীর ক্ষত তৈরি হচ্ছে। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলছেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসেন এ রোগে আক্রান্তরা। তবে এই বিষয়ে কিছুই জানে না উপজেলার প্রাণী সম্পদ বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলা সদরের অনন্তরাম বড়বাড়ি এলাকায় 3টি গরু ও 4টি ছাগল পালন করতেন গৃহবধূ সাবিনা আক্তার। 1.5 সপ্তাহ আগে হঠাৎ তীব্র জ্বরে মারা যায় একের পর এক পশু। এমনকি অসুস্থ গবাদি পশুর সেবা করতে গিয়ে তিনিও আক্রান্ত হন অজানা রোগে। একটা গরু জ্বর আসে, একদম 108-9 ডিগ্রি জ্বর। গরু একদম কাঁপুনি উঠে যায়, গরু কিছু খাইতে চায় না। পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দিতেছি, এর ভেতর আবার কাছে পড়ে গেল। পেটটা ফুলে ফুলে উঠতেছে আস্তে আস্তে। ফুলে ওঠার পরে আর দেখেছি যে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। প্রাণী সম্পদ অধিদপ্তর এই রোগটা নিয়ে উদাসীন, ওরা তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতেছে না। শরীরে প্রথমে ফুসকুড়ি হয়ে পরে ঘা, এরপর তা থেকে গভীর ক্ষত তৈরি হচ্ছে। সাবিনার মতো পুরো পীরগাছায় এ অজানা রোগে আক্রান্ত হয়েছেন 2 শতাধিক মানুষ, যাদের সবাই অসুস্থ পশুর সংস্পর্শে ছিলেন অথবা অসুস্থ পশু জবাই করার পর মাংস স্পর্শ করেছেন। স্থানীয়রা জানান, গত 1.5 মাস ধরেই এমন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রথম একটু ঘামাচির মতো চুলকাইছিল, লাল হয়েছিল, আঠা বের হয়েছিল, ওখান থেকেই শুরু। হাতটা কালা কিলে হয়ে গেল, রক্ত মরি গেল। ছাগল অসুস্থ হয়ে গেছিল, তো পাশে না ওই জন্য জব করে দিয়েছিলাম। জব করে দিয়ে কাটাকাটি করছি, এই কাটাকাটি করার পর থেকে আমার এই অবস্থা হয়েছে। উপজেলার স্বাস্থ্যকর্মীরা বলছেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসছেন এ রোগে আক্রান্তরা। রোগটির উপসর্গ অ্যানথ্রাক্স রোগের উপসর্গের সঙ্গে মিলে যায়। ছাড়তে সময় লাগে, তবে তার মানে ক্ষতটার ধরন দেখে এটা অ্যানথ্রাক্সের মতোই মনে হচ্ছে আর কি। তবে এ বিষয়ে কিছুই জানে না উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। অ্যাকচুয়ালি এখন আমাদের কাজ হলো যে আসলে এটা এই যে জোনোটিক অ্যানথ্রাক্স কি না, খামারি ছিল যেটা কি আমাকে বলেন, তেমনি হেলথের উচিত ছিল এটা যদি এই রোগ হয় জানানো। আমার প্রাণী সম্পদের যদি কোনো দুর্বলতা থাকে না, আমি বলছি যে আই উইল টেক ড্রাস্টিক অ্যাকশন। রোগটি শনাক্তের পাশাপাশি প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া না গেলে মহামারীতে রূপ নিতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জীবন,
রংপুরের পীরগাছা উপজেলায় একটি অজানা রোগে আক্রান্ত হয়েছেন প্রায় 2 শতাধিক মানুষ এবং আমরা যেটি দেখছি যে গত 1.5 মাস ধরেই কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং যারা আক্রান্ত তারা কিন্তু বলছেন যে গবাদি পশুর সংস্পর্শে আসার পরেই কিন্তু তারা আসলে এই রোগে আক্রান্ত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে হয় অসুস্থ গরুর আসলে সেবা যত্ন করবার ক্ষেত্রে অথবা অসুস্থ গরুর জবাই করবার পর মাংস স্পর্শ করবার কারণে কিন্তু তারা এই রোগে আক্রান্ত হয়েছে এবং তারা যেটি বলছেন যে শুরুতেই আসলে কিন্তু ছোট ছোট ফুসকুড়ি উঠতেছিল, চুলকানি হচ্ছিল এবং তারপরে কিন্তু সেটি আসলে ঘায়ে পরিণত হয় এবং এই ঘা থেকেই কিন্তু পরে কিন্তু গভীর ক্ষত তৈরি হচ্ছে এবং তারা বলছেন যে এই ক্ষত কিন্তু তারা আসলে দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন এবং স্থানীয় চিকিৎসকের পরামর্শ ঔষধ খেয়ে কিন্তু কেউ কেউ আসলে এখন পর্যন্ত সুস্থতার দিকে গেছেন, তবে বেশিরভাগ মানুষই কিন্তু এখন পর্যন্ত অসুস্থ রয়েছেন এবং তারা বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা রয়েছেন তারা বলছেন যে এই ঘাটি আসলে অ্যানথ্রাক্স রোগের সঙ্গে আসলে অনেকটা মিলে যায় এবং অ্যানথ্রাক্স রোগের যে উপসর্গ সেই উপসর্গের সঙ্গেই কিন্তু আসলে এই রোগটির যে উপসর্গ সেটি কিন্তু মিলে যাচ্ছে এবং তারা বলছেন যে যেহেতু আসলে এই অ্যানথ্রাক্স রোগ আসলে পশুবাহিত একটি রোগ, পশু থেকে মানুষের মধ্যে আসে, সেই কারণে আসলে পশুর ক্ষেত্রেও কিন্তু তারা সতর্ক থাকার কথা বলছেন এবং যারা খামারি রয়েছে পীরগাছা উপজেলায়, বিশেষ করে এটি একটি তিস্তার চরবেষ্টিত অনেকগুলো অঞ্চল রয়েছে এই তিস্তার রংপুরের পীরগাছা উপজেলায়, সেই চর থাকবার কারণে কিন্তু এখানকার চরের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে ইটাকুমারী ইউনিয়ন, তাম্বুলপুর ইউনিয়ন, সাউলা ইউনিয়ন সহ সদর ইউনিয়ন, এই ইউনিয়নগুলোতেই কিন্তু এই যে রোগের যে প্রকোপ সেটি কিন্তু আসলে বেশি করে দেখা যাচ্ছে এবং অনেক গরু কিন্তু এখন পর্যন্ত মারা গেছে এই রোগে আক্রান্ত হয়ে এবং খামারি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে হঠাৎ করেই বিশেষ করে গরু আসলে বিশেষ করে গরুর ক্ষেত্রে তীব্র জ্বর নিয়ে আসলে গরুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু 24 ঘন্টার মধ্যে এই গরুগুলো কিন্তু আসলে পড়ে মারা যাচ্ছে এবং তারা বলছেন যে এই মারা যাওয়ার ক্ষেত্রে অনেক কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, অনেক খামারি আসলে নিঃস্ব হয়ে গেছেন এবং তারা বলছেন যে এই যে গরুর যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু মানুষও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং এখন পর্যন্ত এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আজকে তারা বলছেন যে তারা আসলে মিটিং করেছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন আগামী কালকে আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে টিম যাবে এবং সেই এলাকাগুলো পরিদর্শন করবে, আক্রান্ত পশু এবং আক্রান্ত মানুষের নমুনা সংগ্রহ করার পরে আসলে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। তো এই ছিল রংপুর থেকে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুরের পীরগাছা থেকে। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চালের আমদানি, ফলে দাম কমেছে কেজিতে 3 থেকে 4 টাকা। হিলি কাস্টমসের তথ্য মতে গত 3 দিনে বন্দর থেকে ভারত থেকে 283 ট্রাকে 12,200 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমদানির প্রথম দিকে প্রতি কেজি চিকন জাতের সম্পা চাল 71 থেকে 72 টাকায় বিক্রি হলেও এখন তা কমে 67 থেকে 68 টাকায় বিক্রি হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। আমদানি অব্যাহত থাকলে চালের দাম আরও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিন্ডিকেটের কবলে পড়েছে দিনাজপুরের বিরামপুরের সার। সরকারি দামে পাওয়া না গেলেও অতিরিক্ত দাম দিলে ঠিকই পাচ্ছেন কৃষকরা। প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের, যদিও তা অস্বীকার করেছেন ডিলাররা। এদিকে নির্ধারিত মূল্যের বেশি নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরে বছরে ধানের উৎপাদন হয় প্রায় 15 লাখ মেট্রিক টন। এর মধ্যে বিরামপুর উপজেলায় হয় 2 লাখ টন। অথচ এই উপজেলায় সিন্ডিকেটের কবলে পড়েছে সার। কৃষকরা বলছেন প্রতি বস্তা টিএসপির সরকার নির্ধারিত দাম 1350 টাকা হলেও কৃষকরা কিনতে বাধ্য হচ্ছেন 1800 থেকে 2100 টাকায়। আবার মিউরেট অফ পটাশ সারের দাম 1000 টাকা বস্তা হলেও তা বিক্রি হচ্ছে 300 টাকা বেশিতে। অসাধু চক্রের খপ্পরে উৎপাদন খরচ বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। ফসফেট পাওয়া যাচ্ছে না, দাম বেশি হলে পাওয়া যাচ্ছে, কম হলে নাই। এত দামে আমরা ফসফেট নিলে পোষাতে পারি। বাজারে সার কম দামে পাচ্ছি না, সার পর্যাপ্ত পরিমাণ আছে, এটা একটা সিন্ডিকেট। কৃষকদের অভিযোগ অস্বীকার করে খুচরা বিক্রেতাদের ঘাড়ে দায় চাপাচ্ছেন ডিলাররা। আমাদের এই পয়েন্ট থেকে আমরা বিক্রি করি নিভাবে, এখন ভিতরে বিভিন্ন খুচরা ব্যবসায়ী আছে, গ্রাম পর্যায়ে আছে, অনেক কৃষক আছে বাকি নেই, ওই জন্য এখানে আর এদিকে আসে না, তাই ওখান থেকেই নেয়, ওরা বেশি মানে নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপজেলা কৃষি কর্মকর্তার। কোনোভাবে কোনো কৃষকের কাছে বেশি দাম চাওয়া হয়, আমার পরামর্শ দেবো সঙ্গে সঙ্গে কৃষি অফিসারকে জানান। কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। সার সিন্ডিকেট চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে চড়া মাশুল গুনতে হবে বলে শঙ্কা চাষিদের। সময় সংবাদ, দিনাজপুর। বিভাগীয় সময় আরও থাকছে। কুড়িগ্রাম পৌরসভার 38 কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত, চলাচল অনুপযোগী প্রধান 2 সড়ক। বৃষ্টিতে খানাখন্দে বেড়েছে জনভোগান্তি, দ্রুত মেরামতের আশ্বাস। ধুকে ধুকে চলছে নীলফামারী জেনারেল হাসপাতালের কার্যক্রম।
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিকিৎসক নিয়ে জোড়াতালি দিয়ে চলছে রোগীদের চিকিৎসা সেবা। অথচ ৩০ কোটির বেশি টাকায় নির্মিত নতুন ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেও সেটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, গাদাগাদি করে এক বেডে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন রোগী। শুধু তাই নয়, মেঝেতেও নেই তিল ধারণের জায়গা, রয়েছে বরাদ্দের অর্ধেক চিকিৎসক এবং প্রয়োজনীয় জনবলের সংকট। এ চিত্র নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের। অথচ চিকিৎসা সেবার মান উন্নয়নে ৩০ কোটি ৬০ লাখ টাকায় ২০১১ সালে ৬ তলা নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়ে ২০১৯-এ শেষ হয়। কর্তৃপক্ষকে ভবন হস্তান্তর করলেও পুরোপুরিভাবে এখনো চালু হয়নি। এখানে যে একটা গদি থাকে, একটা ফোম থাকে, এটাও নাই। এই জায়গায় ময়লা আবর্জনা এখানে রাখছে, মানে অনেক কষ্ট করে চলাফেরা করতেছি আমরা আর কি। এক বেডে ৩-৪ জন রোগী এসে আসি। আমাদের নির্ধারিত বেড হচ্ছে ৩০টা, কিন্তু আমাদের এখানে সবসময় ৬০টা ৭০টা এরকম পেশেন্ট থাকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, শুধুমাত্র একটি লিফট লাগলেই আগামী মাসে নতুন ভবনে কার্যক্রম শুরু করা যাবে। মিনিমাম 2টি লিফট লাগবে। পিডব্লিউ ডিপার্টমেন্ট নতুন একটি লিফট সংযোজনের প্রক্রিয়া শুরু করেছে এবং লিফট চালু হওয়া মাত্রই আমরা পূর্ণাঙ্গ যে সেবা কার্যক্রম নতুনভাবে এটা আমরা আশা করতে চালু করতে পারব। বর্তমানে হাসপাতালে 58 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 28 জন চিকিৎসক রয়েছেন। আর প্রতিদিন ইনডোরে 320 থেকে 350 এবং আউটডোরে 1200 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কুড়িগ্রাম জেলা শহরের গুরুত্বপূর্ণ দুটি সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরে থাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বাচ্চা সৈকতের তথ্য জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই চিত্র কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের। একই অবস্থা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে গহর পার্ক পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়কেরও। এই সড়ক দুটি দিয়েই চলাচল করে সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক যানবাহন। দীর্ঘদিন ধরে সড়ক দুটি সংস্কার না হওয়ায় যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সব রাস্তার অবস্থা খুবই বেহাল। রোগী নিয়েও যাইতে পারি না হাসপাতাল। রাস্তা ভাঙার কারণে গাড়ি আমরা চালাইতে পারি না, গাড়ি ঘোড়া যাইতে চায় না, বাজারে আসতে চায় না। প্রত্যাশা যে দ্রুত রাস্তার মেরামত করার। পৌরসভার আওতায় থাকা সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। তবে সড়ক ও জনপথ বিভাগের আওতায় থাকা সড়কটি সংস্কারের দরপত্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পৌরসভায় অতি দ্রুত আমরা ব্যবস্থাও নিচ্ছি। ইতিমধ্যে আমরা 10 কিলোমিটার রাস্তার জন্য আহ্বান প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। সড়ক বিভাগের আওতায় শহর প্রশ্নে 2 কিলোমিটার রাস্তা অধিক ক্ষতিগ্রস্ত। 24 সালের জুলাই মাসে দরপত্র আহ্বান করা হয়েছে। এটি বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। কুড়িগ্রাম পৌরসভার আওতায় 163 কিলোমিটার পাকা সড়কের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক 38 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। লোকসানের পর ঘুরে দাঁড়িয়েছেন পঞ্চগড়ের পাট চাষিরা। এবার ফলন যেমন ভালো হয়েছে তেমনি দামও ভালো পাচ্ছেন তারা। যদিও কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবার 1415 হেক্টর জমিতে কমেছে পাটের আবাদ। সোনালী আঁশ, পাটের ভরা মৌসুম, আবহাওয়া অনুকূলে থাকা এবার ভালো ফলনও পেয়েছেন পঞ্চগড়ের চাষিরা। কৃষকরা বলছেন গেল মৌসুমে তীব্র খরার কারণে লোকসানে পড়েন তারা। তবে এবার ভালো ফলনের পাশাপাশি বাজারে দাম বাড়ায় দুশ্চিন্তা কেটে গেছে। এইবারে পাট কইছি 1.5 বিঘা, তো পাট ভালো হয়েছে। দাম যদি সবসময় থাকে পরেবারে আরো বেশি করে করার চেষ্টা করবো। কৃষি বিভাগ বলছে বাজার চাহিদা অনুযায়ী পাট আঁশের মান ভালো থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আঁশ এবং পাটের যে হাইট, গাছের হাইট সেটি ভালো হয়। আঁশের মানও ভালো হয়েছে, ফলে বাজার মূল্য এবার চাষিরা বেশি পাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর পঞ্চগড়ের 9270 হেক্টর জমিতে পাট আবাদ হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহে আলোচিত সব ঘটনা।
18 আগস্ট বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকার রাকিব। এ ঘটনায় তার পরিবার সদর থানায় মামলা করেন। 21 আগস্ট দুপুরে ওই এলাকার একটি আখক্ষেত থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় 2 জনকে। 24 আগস্ট সকালে গাইবান্ধার শাকহাটার কচুয়া ইউনিয়নের একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি নজরে আসে স্বজনদের। পরে পার্শ্ববর্তী আরও 2টি এলাকার পারিবারিক কবরস্থানের একাধিক কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র কঙ্কালগুলো চুরি করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে 25 আগস্ট পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসে অভিযান চালায় দুদক। হয়রানির প্রমাণ পাওয়ায় ভূমি অফিস থেকে তাৎক্ষণিক 4 দালালকে আটক করে থানায় সোপর্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে দুদক। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মোবাইল ফোন স্ক্রলিং আসক্তিতে বাড়ছে শারীরিক মানসিক সমস্যা। 68% তরুণের দৈনিক 5 ঘন্টা কেড়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া। পড়াশোনায় মনোযোগ হারিয়ে বাড়ছে হতাশা। তারের পর এবার গাইবান্ধার মৌলানা ভাসানী সেতুর 2 শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি। এখনো সচল হয়নি বিদ্যুৎ সংযোগ। অন্ধকারে ঘটছে দুর্ঘটনা, বেড়েছে ছিনতাই। এবং নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণ। প্রভাবশালীদের দখলে ঠাকুরগাঁওয়ের স্টেশন রোড বাজার। অবৈধ স্থাপনা সরাতে পৌরসভার নির্দেশ মানেনি দখলদাররা। কঠোর ব্যবস্থার আশ্বাস। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের সংবাদ নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।